শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন। শুধু কেউ কেউ করছেন না, স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে, কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনো তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। নগর ভবনে সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নামের সঙ্গে মাননীয় মেয়র। বাংলাদেশে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, কিংবা 15, 20, 30, 40, 50 বছর পর যখন আর্কাইভ ঘেটে মানুষ রাজনীতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানতে চাইবে, আজকের রাজনীতি সম্পর্কে, তখন ইশরাকের যে পাগলামি, এই যে কাণ্ড, এটা শুধু ইশরাকের, এটা তারেক রহমানের কাণ্ড। ইশরাক তারেকের যে কাণ্ড, এটা তখন বিশেষভাবে অধ্যয়ন করা হবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিডার নেমড ইঞ্জিনিয়ার ইশরাক। বিভিন্ন জায়গায় বসে যেতেন চেয়ারে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের লন্ডন মিটিং নিয়ে নানা রকমের কথা হচ্ছে। এই মিটিং একপেশে মিটিং, এই মিটিং নানা রকমের ধোঁয়াশা তৈরি করেছে। এই মিটিংয়ের ভেতরের কি রহস্য রয়েছে সেই রহস্য উন্মোচনের আহ্বান জানানো হচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নামের সঙ্গে মাননীয় মেয়র। বাংলাদেশে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, কিংবা 15, 20, 30, 40, 50 বছর পর যখন আর্কাইভ ঘেটে মানুষ রাজনীতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানতে চাইবে, আজকের রাজনীতি সম্পর্কে, তখন ইশরাকের যে পাগলামি, এই যে কাণ্ড, এটা শুধু ইশরাকের, এটা তারেক রহমানের কাণ্ড। ইশরাক তারেকের যে কাণ্ড, এটা তখন বিশেষভাবে অধ্যয়ন করা হবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিডার নেমড ইঞ্জিনিয়ার ইশরাক, যিনি নিজেকে নিজে মেয়র ঘোষণা করে গায়ের জোরে নগর ভবন দখল করে সভা করেছেন এবং নিজেকে মেয়র হিসেবে বিভিন্ন জায়গায় বসে যেতেন চেয়ারে, যে আমি মেয়র। কোরবানির ঈদের আগের দিন বিভিন্ন জায়গায় বলছে, পুলিশ টুলিশের মাঝে যে বসে পড়েছেন যে আমি মেয়র, বজ্র ব্যবস্থাপনা দেখবো, আবার আমি এইটা দেখবো, সেটা দেখবো, ঈদের নামাজ প্রস্তুতি সব ঠিক আছে, আমি মেয়র, পুলিশ তোমরা দাঁড়াও চারপাশে। এখন পুলিশ এরা হাসাহাসি করে, এরা পারছে না একে সরিয়ে দিতে, না পারছে এরা নিজেরা সরে যেতে। এটা একটা পর্যায় পর্যন্ত ছিল। এখন ইশরাক নগর ভবনের মধ্যে ঢুকে ডিজিটাল ব্যানার লাগিয়ে এখন প্রোগ্রাম করছেন যে মাননীয় মেয়র ইশরাক হোসেন, এবং আশেপাশের সাথে নগর ভবনের বিভিন্ন কর্মকর্তারা এখানে বসা। দেখেন এই যে কাণ্ড, এটা হচ্ছে নব্য ফ্যাসিবাদের পদধ্বনি। প্রথম কথা হচ্ছে আদালত কর্তৃক মেয়র ঘোষণা, এটা ছিল একটা কারচুপিপূর্ণ প্রক্রিয়া। এটা বিএনপির জন্য একটা লজ্জা যে 5 আগস্টের পর জালিয়াতি করে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি না দিয়ে গোপনে আর্জি সংশোধন করেছে নিজেকে মেয়র ঘোষণা করার, যেটা আদৌ যখন মামলা করেছে তখন সেই মামলায় এই আর্জি ছিল না। এরপরে শপথ না পড়ালে জনগণকে নিয়ে শপথ করবো, বিপ্লবী কাউন্সিল গঠন করবে। মানে বিপ্লবী সরকার যেরকম বলে না যে সংবিধান আইন কানুন মানি না, শহীদ মিনারের শপথ নিয়ে আমরা সরকার, ওরকম যে বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালাবো, সেটা গঠন করেনি কিংবা ঘোষণা দেয়নি, কিন্তু মেয়রের চেয়ারে বসে গিয়েছে। তো এই যে এখন নগর ভবনের কর্মকর্তারা তার পাশে বসে আছেন, একটা ফর্মাল সেমিনারের মতো আলোচনার মতো করছেন, নিজের পিছনে মাননীয় মেয়র বসাচ্ছেন, আবার বড় চেয়ারটায় বসছেন। এই যে কাণ্ড, গায়ের জোরে করা, আইন কানুনের কিছু না করা, এটা হচ্ছে নব্য ফ্যাসিবাদের পদ্ধতি। এটার ব্যাখ্যা হচ্ছে এটাই। দর্শক দেখেন একটা সহজ হিসাব, ইশরাক একদিন আগে বললো, মানে কি মোনাফিকি, কি 2 নম্বরই কন্ট্রাডিকশন। ইশরাক এই যে মিটিং করলো, মাননীয় মেয়র ঘোষণা করে নিজেকে, এর পরে ইশরাক ফেসবুক পোস্ট দিল যে মেয়র ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি। এরপরে এর মানে একদিকে নিজেকে মাননীয় মেয়র বলে চেয়ারে বসিয়ে দেন, আরেকদিকে সরকারকে বলেন যে আমাকে মেয়র পদে শপথ পড়াতে হবে। আবার শপথ না পড়ানোই নাকি সংবিধান লঙ্ঘন হয়েছে, আসিফ মাহমুদ সংবিধান লঙ্ঘন করেছে, কথা বলেছে একদিন আগে। কি দরদ হাসিনার সংবিধানের প্রতি। আর এখন তিনি নিজে গায়ের জোরে এই যে মাননীয় মেয়র লিখে বসে পড়েছেন, এটা কি সংবিধান লঙ্ঘন না? তারপর নিজেরাই সংবিধান মানেন না, আবার বিপ্লবী সরকারের বিরোধিতা করে, আবার বিএনপি বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালাতে চায়। মানে দ্বিমুখী নীতি কত প্রকার ও কি বিএনপিকে দেখলে বোঝা যায়। কোনো ভারসাম্য নাই, কিছু নেই, কথা কাজের কোনো মিল নাই। মানে গায়ের জোরে এটা কি রাজ্য? যখন যেটা মন চাই, এটি কি নিয়ম? নিজেদের ভালো লাগলে সংবিধান মানবে, আর নিজেদের স্বার্থের বাইরে গেলে বলবে যে অমুক সংবিধান লঙ্ঘন করেছে। ইশরাকের কি শাস্তি হওয়া উচিত? সরকার যাকে মেয়রের শপথ পড়ায়নি, দায়িত্ব দেয়নি, তিনি গায়ের জোরে মেয়র হিসেবে বসে আছেন। এই যে কাজটা, এটা রাষ্ট্রদ্রোহী। ইশরাকের বিরুদ্ধে মামলা করে তাকে জেলে নেওয়া যায়। হ্যাঁ, যেমন আমরা যে বিপ্লবী সরকারের কথা বলি, আমরা সংবিধানে লাথি মারি, কিছু মানি না, শহীদ মিনারের শপথ করে বিপ্লবী সরকার। এই যে কথা, এখানে তো আমরা বিদ্রোহী করলাম। এই প্রচলিত যে রাষ্ট্রীয় কাঠামো, এর বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন রাষ্ট্র গঠন করতেছে, সেকেন্ড রিপাবলিক বা এরকম একটা কিছু। এই সেন্স থেকে আমরা বিপ্লবী সরকারের কথা বলি। এটা তো আর বিএনপি মানে না। তো বিএনপি যা করছে ওটা তো প্রচলিত রাষ্ট্রীয় কাঠামোর সাথে বিদ্রোহ। মানে প্রচলিত রাষ্ট্রীয় কাঠামো আমরা মানি না, কিন্তু বিএনপি কিন্তু মানে।
চুপটুকে সরানো যাবে না, সাংবিধানিক সংকট তৈরি হবে, এই সংবিধান পরিবর্তন করা যাবে না, আবার অপরকে বলে যে আপনার সংবিধান লঙ্ঘন করেছেন। এখন তারা যেটা করেছে এটা তো জেলে দেওয়ার মতো। ইশরাক যেটা করেছে এটা রাষ্ট্রদ্রোহিতা, এটা ফেসিবাদের পদধ্বনি। এর শাস্তি হচ্ছে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে জেলে ঢুকানো। এই অপরাধ করেছে ইশরাক। অবশ্য ওই লন্ডন বৈঠকে যদি সমঝোতা হতো বা সমঝোতা যদি টিকতো তাহলে এই ঘটনা ঘটতো না। লন্ডন বৈঠকে সমঝোতা টিকে নাই, বিএনপি সরকার চূড়ান্ত বিরোধে যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে এটা। আমরা যদি খবরটা একটু দেখি দর্শক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থক সিটি বাসিন্দাদের নিয়ে শপথের আয়োজন করবেন। তো শপথের আয়োজন করবেন এটা বলেছেন, কিন্তু আয়োজন না করেই তো মাননীয় মেয়র ঘোষণা দিয়ে চেয়ারে বসে গেলেন। এটাও বা কেমন? নিজের কথাই তো নিজে রাখলেন না। 16 জুন নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন। আপনি চিন্তা করছেন বাংলাদেশে একটা সরকার কায়েম আছে, সেখানে একটা বিদ্রোহী গোষ্ঠী নগর ভবন অবরুদ্ধ করে জনগণকে বঞ্চিত করে তার ভিতরে ঢুকে নিজেদের মতো করে সেমিনার আয়োজন করে। এটা কত বড় রাষ্ট্রদ্রোহিতা আপনি চিন্তা করছেন? হাসিনার আমলে তো এরকম কিছু পালেন না, এখন কি ইউনূস সরকারের যে নমনীয় নীতি এটাকে দুর্বলতা হিসেবে নিয়ে এই কাজ করছেন? সরকারের নিয়ন্ত্রণে নগর ভবন তারা দখল নিয়েছে। চিন্তা করছেন এটা যদি হাসিনার আমল কি হতো? হাসিনার আমল হলে যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে হেফাজত ইসলামকে যেভাবে ডিসপার্স করেছিল ইশরাকদেরকে সেভাবে ডিসপার্স করতো, যদি এই সাহস করতো না হাসিনার আমলে। সেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র লেখা রয়েছে। চিন্তা করেছেন খামখেয়ালি কত প্রকার কি কি, ফেসিবাদী কত প্রকার কি কি। এর ক্ষমতা আসতে পারলে আপনি এই যে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানে না, তাহলে দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন করে যে মন চাইবে সে গায়ের জোরে চেয়ারে বসে যাবে, কে ভোটে জিতছে এগুলো কেয়ার করবে না। এটি হচ্ছে বিএনপি। সভা সূত্রে জানা গেছে নগর ভবন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর মানে কর্মকর্তা কর্মচারীদেরকে একটা অংশ তো বিএনপি, আরেকটা অংশকে জিম্মি করে রেখেছে যে ইশরাক ডাকলে যেতে হয়। মানে কি চলছে রাষ্ট্রের মধ্যে? আরেকটা রাষ্ট্র, এই ধরনের একটা বিশৃঙ্খল অবস্থায় আমরা আছি, ক্যাওটিক সিচুয়েশন যেটাকে বলে। এটা রাষ্ট্রের ফাংশনালিজম নিয়ে প্রশ্ন উঠে এই পরিস্থিতিতে। পরিচ্ছন্ন ঢাকা নাগরিক সেবা নিশ্চিত করবে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ইশরাক হোসেন। নিজেকে নিজে প্রধান অতিথি বানিয়েছেন নাকি আসলে ডেকেছে? নিজে যে বলেছে নাম চেঞ্জ কর, আমাকে প্রধান অতিথি বানিয়ে লেখ, এরকম হুমকি দামকি দিয়ে হয়তো করেছে। ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা রয়েছে। মাননীয় শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে কিন্তু এটা বলতে হবে। আজকে দিন তারিখটা লেখা রাখেন আপনারা, এই তারিখ থেকে, মানে আজকে 16ই জুন, হ্যাঁ তাই হবে বোধ হয়। আপনারা একটু দিন তারিখটা আমার এই যে কমেন্ট বক্সে একটু লেখা দিবেন, কারণ এর ইয়াদ রাখার জন্য। আজকে থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেই লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাইরে যখন চিঠি পাঠান উনি এটা দাবি করেন। কিন্তু ঠিক তেমনি আজকে একটা দাবি জানাইলেন আমাদের ইশরাক সাহেব যে উনিও মাননীয় মেয়র। হ্যাঁ, উনি একটা নিজেই ব্যানার লেখছেন, মানে ওনার লোকজন, উনি তো লেখেন না, ওনার লোকজন। কারণ ওই নগর ভবনের ভিতরে প্রচুর বিএনপি পন্থী আছে ভাই, কেন থাকবে না? বুঝছেন না? আগামীতে ক্ষমতায় যাচ্ছে বিএনপি, এটা বুঝা ফেলাইছে অনেকে। আবার 16 বছর এরা অনেকে কিন্তু নিপীড়িত হয়েছে, জুলুম হয়েছে এদের উপরে। এরকম মানুষও আছে কিন্তু এই নগর ভবনে চাকরি করে যারা, মনে করেন যারা বিএনপি করতো, জামাত করতো, তাদের উপরে তো জুলুম হয়েছে। তারা কিন্তু একটা অগ্রাধিকার পাবেই, ওরাও কিন্তু জড়িত, সবাই জড়ায় গেছে। উনি দেখছে যে বাহ, আমাকে তো সবাই চায়, তাহলে আমি কেন আর আইন কানুন, দেশের সরকার এসব মানার দরকার কি? আমি তো নিজেই একটা সরকার হয়ে গেলাম, আমি নিজেই ঘোষণা দিলাম, শহীদ মিনারে যায় নিজেই শপথ কইরা বসা যাবে। আজকে উনি মাননীয় লেখা একটা সম্মেলন করছেন এবং আজকে থেকে ওনার কথাবার্তায় এই নগর ভবন চলবে, সবাস, নো প্রবলেম। কিন্তু যে দিন তারিখটা কেন লিখতে বললাম জানেন? আজকে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি যে কোনো উপায় হোক দখল করতে পারেন এবং সেটা আইন সিদ্ধ করে নিতে পারেন যুক্তি তর্ক দিয়া। পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই আমার নিজের মক্কেলের জন্য, মনে করেন আমি একজন উকিল, আমার মক্কেলকে বাঁচাইবার জন্য যত রকম যুক্তি তর্ক আছে আমি আনবই। ঠিক তেমনি নিজেকে বাঁচাইবার জন্য বা নিজের কথাটাকে সত্য বানাইবার জন্য অনেক রকম যুক্তি তর্ক দেওয়া যায়। সরকার কেন দিচ্ছে না সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। আইন বিভাগ বলছে যে এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব। আমরা যদি দেখতাম যে নির্বাচন কমিশনারের কাছে ইশরাক সাহেব যাচ্ছে আর বাংলাদেশের সমস্ত চ্যানেল এবং ক্যামেরা যাচ্ছে, লাইভ চলতেছে, উনি সরাসরি যা জিজ্ঞাসা করতো আপনাকে আইন বিভাগ বলছে আমাকে মেয়র বানাইতে, শপথ নিতে, আপনি কেন দিচ্ছেন না? এত ঝামেলা তো হয় না ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা সবাই বুঝা ফেলাইতাম যে হ্যাঁ উনার উপরে তো অন্যায় হচ্ছে। নির্বাচন কমিশনার কি জবাব দেয় সেটা তো আমরা জানতে পারতাম, কিন্তু আমরা সেটা জানতে পারলাম না। আমরা বুঝে নিলাম যে হ্যাঁ আমি ইচ্ছা করলে নিজের নামের পিছনে মাননীয় লেখা আমি চেয়ারে বসা করতে পারি। আমরা গত 9-10 মাস কি শুনে আসতেছিলাম, বালুমহল দখল হচ্ছে, অমুক ঘাট দখল হচ্ছে, অমুক আড়ত দখল হচ্ছে, নাম বদল হচ্ছে। আগে যারা লুটপাট করতো অন্য দল আসছে, কোন দল আসছে আমি মুখে বলতে চাই না, এটা নিয়ে অনেক আলোচনা তো হয়ে গেছে, এটা চরম সত্য এবং ওনারা নিজেরাও তো স্বীকার গেছে এবং ওনারা বহিষ্কার করছে। ওনাদের চেয়ারম্যান
সরাসরি বইলা দিছে তাদেরকে টিকিট দিবে না যারা অন্যায় করছে, যাদেরকে জনগণ চায় না, যারা অপরাধ করছে অলরেডি, তাদেরকে উনি কোনো সিট দিবে না। একদম পিওর বিএনপি খুঁজা বাই করে নিয়ে আসবে। ওকে, সবই তো ভালো কথা, কিন্তু দেশে কি কোনো আইন নাই? দেশে কি কোনো সরকার নাই? এই মুহূর্তে তো ভাই বোঝা যাচ্ছে দেশে কোনো সরকার নাই। যার যেমন ইচ্ছা তেমন কথা বলতেছে। উনিও বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলতেছে মাননীয় মেয়র। চিন্তা করেন কেমন হইলো? এইটা কি ইশরাক সাহেবের ইমেজ খুবই বড় হইলো? না না না, বড় হয় নাই ভাইজান, না ভাইজান না, ভাতিজা। কারণ ওনার বাবার খুব ক্লোজ বন্ধু, তুই সম্পর্ক আওলাদ হোসেন চাকলাদার, আমাদের সিনেমার প্রডিউসার, ওনার বন্ধু ছিলেন। তার সঙ্গে আমি ওনার বাবার সঙ্গে দেখা করছি, কথা বলছি, এবং রোজি মারা যাওয়ার পর ওনার বাবা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পলাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন। শুধু কেউ কেউ করছেন না, স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে, কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এমনকি তিনি লাইভে আসেন, তার পেজে, তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময় কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে, এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই, সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক সাহেব, যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন। তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু, আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা, এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন। আমি এই মেয়র ইশরাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে, এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তান ইশরাক সাহেবকেও দেওয়া উচিত, এবং পাশাপাশি শুধু তাদেরকেই না, চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকেও মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল। কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল? এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে, এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্যতা রয়েছে। কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি, বিবৃতি দিয়েছি, চরমনায়ের পীরের পক্ষে তখনও বলেছি, এখনও বলছি, যদি সরকার ইশরাককে মেয়র দেয় অবশ্যই চরমনায়ের পীরের ভাইকেও মেয়র দিতে হবে। সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না। কিন্তু আজ বলছি ইশরাক সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে, যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে, এবং বিবেকের তাড়নায় আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে, তাই তো? একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না। রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন, সভা করলেন, সভা ডাকলেন, এবং সেটা আবার আপনার শুভানুদ্দায়ীরা প্রচার করছেন। এটা চরম ধৃষ্টতা। এই সরকার আমাদেরই সরকার। এই সরকার আজকে না থাকলে, আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা, কোথায় থাকতেন, আমি কোথায় থাকতাম, সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত। 5ই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, মেয়র বনে যেতে পারছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, রাজনীতি করার স্বপ্ন দেখছি। এই কিছুই হতো না যদি 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন। আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান, ইশরাক সাহেব, দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য। নিশ্চয়ই আপনি একজন যুব নেতা, আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা, এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ, অনুভূতি এবং ভালোবাসা। এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি। কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয়। আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে, মেয়র ঘোষণা করে দিয়ে দিবে, চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে, আর এটাকেই সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মেনে তারপরে পথ চলতে হবে। এটা তো কোনো সভ্যতা হতে পারে না। চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা। আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগোহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে। আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি, এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে 2018 সালে নির্বাচন অনৈতিক হয়েছে, 14তে অনৈতিক হয়েছে, আপনার 8 সাল থেকে শুরু করে 13, 14, 18, এই 24 যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে। সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায়। কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কাউকে না কারো কাছে আমাদেরকে কি বলে শরণাপন্ন হতে হবে। আজকের মেয়র হিসেবে এই সরকারের যে
কাজটি ভুল হয়েছে, সেটা হয়েছে গেজেট প্রকাশের পরই কাউকেই মেয়র হিসেবে নিযুক্ত না করা উচিত ছিল। তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না। সরকারের উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে, আরেকটি আইনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।